যে কারণে ৬৩ আসন ফাঁকা রাখল বিএনপি। এদিকে সীতাকুণ্ডে সড়কে ব্যারিকেড দিয়ে আসলাম অনুসারীদের বিক্ষোভ এবং পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তারা এবং ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেই সেলিম ৩ দিনই রিমান্ডে। সর্বশেষ জানাবো, আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলছেন সিইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কারণে ৬৩ আসন ফাঁকা রাখল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিতব্য বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেনি, এর একটা বড় অংশ মিত্র দল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে একজন নেতা জানিয়েছেন, মিত্র দলগুলোর বাইরেও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে তাদের আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা চলছে। এসব দলের জন্য আসন ছেড়ে দিতে হতে পারে বিএনপিকে। এছাড়াও অনেক আসনে বিএনপির স্থানীয় পর্যায়ে বেশ কয়েকজন করে প্রার্থী হতে ইচ্ছুক এবং সেসব এলাকায় দলের অভ্যন্তরীণ কোন্দল ও মীমাংসা করা যাচ্ছে না। এসব কারণে ওই আসনগুলো খালি রাখা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে। তবে দলটির মিত্র বা অন্য দলগুলোর জন্য শেষ পর্যন্ত কতটা আসনের ছাড় দেবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। বিএনপির মিত্র একটি জোটের একাধিক নেতা বলেন, তাদের কারো কারো আসনের ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপি ইঙ্গিত দিয়েছিল, কিন্তু তা চূড়ান্ত হয়নি। এখন আসন সমঝোতার আলোচনা হবে বলে তারা আশা করছেন। সীতাকুণ্ডে সড়কে ব্যারিকেড দিয়ে আসলাম অনুসারীদের বিক্ষোভ। চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে মনোনয়ন বঞ্চিত হয় লায়ন আসলাম চৌধুরীর অনুসারীরা সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন। গুলশানে মনোনয়ন ঘোষণার পর ঘণ্টা খানেকের মধ্যেই তার অনুসারী হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসেন। সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ও টায়ার চালিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। এ সময় গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়ে উভয় দিকে শত শত গাড়ি, দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। সীতাকুণ্ড আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বর্তমান কেন্দ্রীয় সদস্য লায়ন আসলাম চৌধুরীর নাম আলোচনায় থাকলেও তিনি বাদ পড়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজপথে ছিলেন এবং দীর্ঘ ৮ বছরেরও বেশি সময় একাধারে কারাভোগ করেছেন। ব্যবসায়িকভাবেও বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাই তার এবং তার অনুসারীদের প্রত্যাশা ছিল এই আসনে আসলাম চৌধুরী বিএনপির মনোনয়ন পাবেন। প্রসঙ্গত, সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ঘোষিত তালিকায় সীতাকুণ্ড আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে প্রার্থিতা দেওয়া হয়েছে। পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তারা সচিবালয়ের এও ও পিও পদ থেকে সহকারী সচিব বা নন ক্যাডার পদে পদোন্নতি সহ সহকারী সচিব নন ক্যাডার পদে কর্মরতদের সিনিয়র স্কেল প্রদান এবং সিনিয়র সহকারী সচিব নন ক্যাডার পদ থেকে উপসচিব পদে পদোন্নতির সুরাহা চান কর্মকর্তারা। এ বিষয়ে কথা বলতে সোমবার সকালে বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলতে চান। তবে তিনি না থাকায় তারা অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক কয়েকটি বিষয় তুলে ধরেন। তিনি জানান, সহকারী সচিব পদে সর্বশেষ পদোন্নতি দেওয়া হয় মার্চ মাসের ২০২৫ সালে। এরপর প্রায় ৩০টি পদ শূন্য হলেও গত ৭ মাস ধরে কোনো পদোন্নতি দেওয়া হয়নি। ২৪ জন এও বা পিও এর সহকারী সচিব পদে পদোন্নতির জন্য একটি নথি প্রস্তুত করা হলেও কিছু অজুহাত দেখিয়ে পিএইচসিতে প্রস্তাব পাঠানো হচ্ছে না। তাদের দাবি, প্রক্রিয়াধীন ২৩ জনের সহকারী সচিব পদে পদোন্নতির প্রস্তাব পিএইচসিতে যেন দ্রুত সময়ে পাঠানো হয়। তারা এ সময় সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া ব্যক্তিদের সিনিয়র স্কেল দিতে অতিরিক্ত সচিবের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া উপসচিবের ৯টি শূন্য পদে পদোন্নতির বিষয়ে কথা বলেন। বিষয়টি এপিডি উইংয়ের এখতিয়ারাধীন বিধায় অতিরিক্ত সচিব এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বিষয়ে এপিডি উইংয়ের সঙ্গে কথা বলার অনুরোধ জানান। পরবর্তীতে ঘোষিতব্য সময়সূচি অনুযায়ী সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি কর্মসূচির সমাপ্তি টানেন। ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেই সেলিম ৩ দিনের রিমান্ডে। রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের মিছিলে
অর্থ যোগান দেওয়ার অভিযোগে ক্যাসিনো কাণ্ডে আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে 3 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোজাম্মেল হক মামুন সেলিমের ৭ দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত 3 দিন অনুমোদন করেন। মামলার অভিযোগে বলা হয়, গত 22 এপ্রিল সকাল ৭টার দিকে গুলশান ১-এর ১৩৬ নম্বর রোডের জব্বার টাওয়ারের সামনে সেলিম প্রধান সহ ৩০ থেকে ৩৫ জন একত্রিত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আর্থিক সহায়তা ও নির্দেশনা দিয়ে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা বিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তারা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দেশবিরোধী স্লোগান দেন। ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পালিয়ে যায়। এরপর পুলিশ বাদী হয়ে মামলা করেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বারিধারার একটি রেস্তোরাঁ থেকে সেলিম প্রধান সহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে ৬.৫ কেজি সীসা, ৭টি সীসা স্ট্যান্ড ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমানের ভেতর থেকে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা ও মদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে সেলিম প্রধানই বাংলাদেশে অনলাইন ক্যাসিনো ব্যবসার মূল হোতা এবং বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। দুদকের মামলায় তিনি ৪ বছরের কারাদণ্ড ভোগ করেছেন। আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলছেন সিসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ এখন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনই নির্ধারণ করবে দেশ গণতন্ত্রের পথে এগোবে নাকি সেখান থেকে সরে যাবে। সোমবার রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নে আনসার ও ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া পরিদর্শন এবং ২০২৫-২৬ সালের চতুর্থ পর্যায়ের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসি কথা বলেন। তিনি বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করছি, যাতে গণতন্ত্র এগিয়ে যেতে পারে। কিন্তু ভালো নির্বাচন শুধু নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না। এক্ষেত্রে ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। সিসি বলেন, আমি শুধু প্রধান নির্বাচন কমিশনার নয়, এদেশের নাগরিকও। নাগরিক হিসেবে এই নির্বাচন সফল করাটাই আমার দায়িত্ব। নির্বাচন সামনে রেখে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণকে একটি বিনিয়োগ হিসেবে উল্লেখ করে নাসিরুদ্দিন বলেন, যত বেশি প্রশিক্ষণ দেওয়া যাবে তারা তত বেশি দক্ষ ও আত্মবিশ্বাসীভাবে দায়িত্ব পালন করতে পারবেন। ভুয়া তথ্যের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে সিসি বলেন, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মিথ্যা সংবাদ ছড়ানো খুব সহজ। তাই যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। ভুয়া তথ্য যাচাই ও প্রতিরোধে নির্বাচন কমিশনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এ বিষয়ে আনসার সদস্যদের গ্রামীণ পর্যায়ে সচেতনতা ছড়িয়ে দিতে পারেন। তিনি জানান, প্রবাসী ভোটার ও আইনত আটক নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া এবারের নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচন ডিউটিতে থাকা কর্মকর্তা-কর্মচারীরা ভোট দিতে পারবেন। ১৬ নভেম্বর পোস্টাল ভোটিং অ্যাপ চালু করা হবে, যার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ডাকযোগে ভোট দিতে পারবেন।